স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছি ইশরাত জাহান। প্রশাসনের আশ্বাসে প্রায় 4.5 ঘন্টা পর সড়ক ও রেলপথ অবরোধ প্রত্যাহার করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এরপর সড়কের পাশাপাশি স্বাভাবিক হয়েছে রাজধানীর সাথে সারা দেশের রেল যোগাযোগ। বেলা 11টার পর থেকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। অবরোধের সময় ওই এলাকায় আটকে থাকা একটি ট্রেনের ঢিল ছড়ে বিক্ষুব্ধরা। এতে শিশু সহ বেশ কয়েকজন আহত হয়। সড়কেও সৃষ্টি হয় তীব্র যানজট। এতে দুর্ভোগে পড়েন এই পথে চলাচলকারীরা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর মহাখালীতে 4.5 ঘন্টা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, এখনকার পরিস্থিতি জানাবেন। ইশরাত, আপনি যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মহাখালীর যে মোড়টি রয়েছে রেল ক্রসিংয়ের মোড়, সেখানেই দাঁড়িয়ে আছি। এই পর্যায়ে আপনাকে একটু জানাতে চাই, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আজ সকাল 8:30 থেকেই মূলত তিতুমির যে কলেজ রয়েছে, সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজটিকে বিশ্ববিদ্যালয়তে রূপান্তর করার দাবি নিয়ে কিন্তু তারা আজকে আন্দোলন করে। যদিও এই আন্দোলনটি পূর্ব ঘোষিত ছিল না, হঠাৎ করেই তারা আন্দোলনের ডাক দেয় বলে আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে। এ পর্যায়ে একটু জানাতে চাই, প্রায় 8.5 ঘন্টা কিন্তু তারা এই সড়ক অবরোধ করে রাখে, যার কারণে কিন্তু সড়কে কিন্তু একটা পর্যায়ে তীব্র যানজট দেখা যায়। এখনকার দৃশ্য যদি আপনাকে একটু বলি, তারা কিন্তু 4:30টার পর কিন্তু তারা সড়ক ছেড়ে দিয়ে তারা ক্যাম্পাসে ফিরে গেছে এবং তাদের যে দাবি ছিল আসলে সেই দাবিটি সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর জন্য তারা 10 সদস্যের একটি টিম কিন্তু তারা সচিবালয়ে গেছে এবং সেখানে তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে শিক্ষা উপদেষ্টা আছেন সেই শিক্ষা উপদেষ্টার সঙ্গে তারা বৈঠক করবেন এবং তারা সেখানে তাদের দাবিগুলো তুলে ধরবেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। যদিও বা এখন পর্যন্ত আসলে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা আমরা এখনও জানি না, তবে তারা সচিবালয়তে গিয়ে সচিবালয়তে তারা বৈঠক করছেন এবং সেখানে তারা এই বিষয়গুলো তারা তুলে ধরছেন, তাদের দাবিটি জানাচ্ছেন যে আসলেই কি এই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যায় কি না, এই বিষয়ে তারা কথা বলছেন। এখনকার পরিস্থিতি যদি আপনাকে আমি একটু বলি, এখানে কিন্তু এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আপনাকে একটু জানাই, সকালের দিকে কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে এখানে এই রোডে চলাচল করা যেসব যাত্রীরা রয়েছে। আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্র জানতে পেরেছি কিন্তু তারা যে ট্রেন চলাচল করেছে সেই ট্রেনে ঢিল ছুঁড়েছে। তবে এখনকার অবস্থা যদি জানাই, এখানকার পরিস্থিতি কিন্তু স্বাভাবিক এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে মহাখালী থেকে সবশেষ। ঈশা, ধন্যবাদ কামরুল হাসান। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও ডরিন গার্মেন্টসের শ্রমিকরা। সকাল 8টা থেকে নগরীর চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ কারণে আশপাশের অন্তত 20টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। এছাড়া 1 নভেম্বর পানিশাল এলাকার ডরিন ফ্যাশন লিমিটেড কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কারখানা খুলে দেওয়ার দাবিতে সকালে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এ সময় ডরিন ফ্যাশন ও বেক্সিমকো কারখানার শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত 5 জন আহত হন। এই সময় উত্তেজিত শ্রমিকেরা জিরানি বাজারের পাশে অ্যামাজন নিটওয়ার নামের একটি কারখানায় আগুন দেয়। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর অথবা আরও কম হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন সংবিধানে জনগণের চাহিদা অনুযায়ী গণতান্ত্রিক সরকারের মেয়াদ 5 বছর থেকে কমিয়ে 4 বছর করারও ইঙ্গিত দিয়েছেন তিনি। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচনে প্রার্থী না হওয়ার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। সম্প্রতি আজারবাইজানে বিশ্ব জলবায়ু সম্মেলনের ফাঁকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। কথা বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ, সংস্কার, নতুন সংবিধান ও নির্বাচন সহ নানা বিষয়ে। The train has left the election on the election route, so it's moving on. প্রধান উপদেষ্টা জানান, সংস্কার আর নির্বাচনের প্রস্তুতি চলছে সমানতালে। সংবিধান ও নির্বাচন কমিশন সহ পুরো সরকার ব্যবস্থা সংস্কার করেই ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা হবে গণতান্ত্রিক সরকারের কাছে। With a regular government is for 5 years, for example. That's about it.
or the new constitution. নিয়মিত সরকার 5 বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ জনগণ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদও 4 বছরের কম হওয়া উচিত। এটা আরও কম হতে পারে। এটা নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায়। And it's up to the people, up to the political parties to decide. আগামী জাতীয় নির্বাচনে নিজে প্রার্থী হবেন কিনা এমন প্রশ্নের জবাব দেন ডক্টর ইউনূস। No, I'm not a politician. না, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই। আমি অন্তর্বর্তী সরকারে আসার আগে যেসব কাজ এতদিন করে আসছিলাম সেগুলোই বাকি জীবন করে যেতে চাই। At my last stage of my life, I'm not going to change that. সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগের বিষয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। We keep reminding them, look, you are the citizen of the country. আমরা সবসময় তাদের আশ্বস্ত করে আসছি যে তারা আমাদের দেশের নাগরিক। সংবিধান তাদের মত প্রকাশের স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। আমরা এ বিষয়ে কাজ করছি। To make sure citizens enjoy the rights guaranteed. ব্যাংকিং খাতের দুরবস্থার জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। And the whole banking system is totally destroyed. Billions of dollars have been transferred from Bangladesh to. ডক্টর ইউনূস বলেন, অভিন্ন নদীর পানি বণ্টনে ভারতের সহযোগিতা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক জোরদারে কাজ করার কথাও জানান প্রধান উপদেষ্টা। I had no interaction with President Trump in the past, so I had no problem with him in a personal way. If you talk about the Republican Party, I have friends in Democratic Party, I have friends in Republican Party. It was the House which voted for Congressional Gold Medal for me, 100% consensus by the both parties. So we had no problem there. So I never had any problem so far as the Republican Party is concerned, or Democratic Party is concerned, or Trump is concerned. সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক। দ্রুত নির্বাচন হওয়া দেশ ও জাতির জন্য মঙ্গল। ম্যান্ডেট না থাকায় অন্তর্বর্তী সরকার যতদিন থাকবে ততই সমস্যা তৈরি হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান তার। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা। এতে যোগ দিয়ে দেশের জন্য মাওলানা ভাসানীর অবদানের কথা তুলে ধরেন বিএনপি নেতারা। বন্ধুরা, খামোশ বলার একটাই মানুষ ছিল ব্রিটিশ, পাকিস্তান এবং বাংলাদেশ, তিনি মাওলানা ভাসানী। এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আমরা বারবার বলেছি, দিয়ারের নিকট পড়েন, মানুষের চোখের ভাষা বোঝেন। মানুষ এখন আপনাদের আর চায় না। আপনারা দেশটাকে ধ্বংস করেছেন, আমাদের কথা তারা শুনে না শুনে উল্টো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, ছাত্রদের গুলি করে হত্যা করেছে এবং শেষ পর্যন্ত পালিয়ে গেছে। তিনি জানান, বিএনপি সংস্কার চায়, কিন্তু তা হতে হবে যৌক্তিক সময়ের মধ্যে। যে আমরা অবশ্যই সংস্কার চাই, আমরা আগে বলেছি, এটা আপনাদের যৌক্তিক সময়ের মধ্যে, এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা হচ্ছে কি হবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন। রবিবার জাতির উদ্দেশ্যে দেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহতের কথাও জানান বিএনপি মহাসচিব। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যা মামলার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 13 আসামিকে গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয়েছে কারাগারে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গণহত্যায় তাদের সংশ্লিষ্টতা রয়েছে। জুলাই আগস্টে গণহত্যা মামলার 13 আসামিকে সোমবার সকালে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যান থেকে একে একে নামানো হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই এলাহি চৌধুরী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে। তবে অন্য এক মামলায় রিমান্ডে থাকায় এদিন হাজির করা হয়নি সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে। বেলা 11:15টায় শুরু হয় বিচার কাজ। শুনানি শেষে মামলার তদন্তের জন্য 1 মাসের সময় বেঁধে দেয় ট্রাইব্যুনাল।
পরে চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টে গণহত্যার মূল মাস্টারমাইন্ড ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সোমবার হাজির করা হয় 13 আসামি, তার অন্যতম দোসর। আন্তর্জাতিক আইনে আপনারা জানেন যে অপরাধ সংগঠনের প্ররোচনা দেয়া, প্ল্যানিংয়ের সাথে থাকা, অপরাধ প্রিভেন্ট করতে শক্তি থাকা সত্ত্বেও প্রিভেন্ট না করা, যারা পারপিট্রেট করেছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও শাস্তি না দেয়া, প্রিভেন্ট করার চেষ্টা না করা, এই সবগুলোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর অধীনে আইনে অপরাধ। এই অপরাধের দায় এই প্রত্যেক আসামির উপরে আছে, সেটা আমরা আদালতকে জানিয়েছি। তিনি ট্রাইব্যুনালকে জানান, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রিপোর্ট যেটা দাখিল করেছেন 1 নম্বর মামলায়, যে একমাত্র আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফরমাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে, যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। এদিকে আবেদনের প্রেক্ষিতে মামলার অভিযোগের কাগজ ও আসামির সঙ্গে কথা বলার অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। পাশাপাশি আসামিদের সাথে দেখা করতে পারবেন আত্মীয়স্বজনরা। কিসের অভিযোগের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হচ্ছে সেটা দেয়া হবে, অথবা পরে দেয়া যেতে পারে। তা আমরা যেহেতু অ্যারেস্টের সময় পাইনি আমাদের 2 আসামিদের ক্ষেত্রে, সেহেতু আমরা আবেদন করেছি, মাননীয় ট্রাইব্যুনাল সেটা বিবেচনা করে মঞ্জুর করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক থাকায় তার পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক পথেই আছে অন্তর্বর্তী সরকার, তবে নেই রোডম্যাপ ও কৌশল। জনগণের প্রত্যাশা পূরণ হতে হবে আরও গতিশীল। আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী 100 দিনের পর্যবেক্ষণ নিয়ে এসব জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। 3 দিন পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 100 দিনের পর্যবেক্ষণ নিয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরে টিআইবি। অসাম্প্রদায়িকতা এবং সংস্কারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এতে বলা হয়, সরকার পতনের পর প্রশাসন পরিচালনায় অন্তর্বর্তী সরকারের দক্ষতা ও কর্মপরিকল্পনায় ঘাটতি আছে, নেই কৌশল ও রোডম্যাপ। কৌশলগত পরিকল্পনার উপর ভিত্তি করে সেই একটা সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে জনগণের কাছে আরো অনেকটা স্বস্তির বিষয় হতো, একটা সুস্পষ্ট ধারণা হতো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপটা এরকম। তাহলে যেটা অ্যাডভোকেজমটা সেটার থেকে আমরা সরে আসতে পারবো বলে আমরা মনে করি। কিছু কিছু ক্ষেত্রে টিআইবি বলছে, সরকারের নানা উদ্যোগের পরেও বাজার নিয়ন্ত্রণে আসেনি। প্রতিটি ক্ষেত্রে এখনো দখল ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি। ইতিবাচক রাজনৈতিক চর্চার ঘাটতি কিন্তু দৃশ্যমান। বিশেষ করে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি তো 5 আগস্টের বিকাল থেকে সেটা লক্ষণীয় দেখা গেছে, সেটা অব্যাহত আছে। এমনকি এটাকে কেন্দ্র করে এই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজিকে কেন্দ্র করে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, যেটি আমরা মনে করি যে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রতি মনোভাব ইতিবাচক হলেও বিদেশি ঋণ সহায়তা সংশ্লিষ্ট শর্ত অতিরিক্ত দায় সৃষ্টি করবে বলে আশঙ্কা টিআইবির। আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্যতা। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কারের 11 সদস্যের কমিশন গঠন করেছে সরকার। কমিশনের কার্যপরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এছাড়া গঠন করা হয়েছে স্থানীয় সরকার, স্বাস্থ্য খাত, শ্রম এবং নারী বিষয়ক আরও 4টি সংস্কার কমিশন। গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবের লক্ষ্যে প্রধান উপদেষ্টার অনুশাসন অনুযায়ী গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। শিগগিরই কার্যক্রম শুরু করবে এই কমিশন। সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী 90 দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করবে। এছাড়া তোফায়েল আহমেদকে প্রধান করে স্থানীয় সরকার সংস্কার, প্রফেসর একে আজাদকে প্রধান করে 12 সদস্যের স্বাস্থ্য খাত সংস্কার, সৈয়দ সুলতান আহমেদকে প্রধান করে 10 সদস্যের শ্রম সংস্কার এবং শিরিন পারভিন হককে প্রধান করে 10 সদস্যের নারী বিষয় সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এর আগে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয় সংস্কারের জন্য 6টি কমিশন গঠন করা হয়েছিল। ডিবিসি সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। ডিসেম্বরে শেষ হচ্ছে ইসলামী ব্যাংকে এস আলমের লুটপাটের তদন্ত। এরপরই জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যাবে ইসলামী ব্যাংক।
আর এতে সব ধরনের সহায়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক। এসালম সহ কোনো প্রতিষ্ঠান বন্ধ করার লক্ষ্য নয়, তবে ব্যক্তির বিচার হবে বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসানুজ্জামান মনসুর। সকালে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। বিগত সরকারের সময় ইসলামী ব্যাংক থেকে ৮০,০০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ এসালম গ্রুপের বিরুদ্ধে। তবে অন্তর্বর্তী সরকার আসার পর বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে বোর্ড ভেঙে নতুন নেতৃত্ব পায় এ বেসরকারি ব্যাংক। গত ৩ মাসে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে এ ব্যাংক। আগামী বছর শুরু থেকেই স্বাভাবিক লেনদেন ফেরার আশা চেয়ারম্যানের। আমরা জানুয়ারি থেকে ২৫ এবং ২৬ সাল হল ঘুরে দাঁড়ানোর বছর। আমরা সবাই মিলেই যে ক্ষতিটা হয়েছে এই ক্ষত কাটানোর জন্য, ঘুরে দাঁড়ানোর জন্য আমরা সবাই একসঙ্গেই লড়াই করতে ইনশাআল্লাহ। তবে লুটপাটকারী ও সহযোগীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এই ২০,০০০ কোটির মধ্যে এসালাম এবং রিলেটেড গ্রুপের লোন হলো শেয়ার হচ্ছে ১৬০০ কোটি রিলেটেড। এটা আমরা মামলা করে এই শেয়ারগুলি বিক্রির উদ্যোগ। কিন্তু এসালাম শুধু যে টাকা নিয়ে গেছে তা না, করেসপন্ডেন্ট রিলেশনশিপটাকেও খুব নাজুক করে দিয়েছে। ডিসাইড করুন এখানে ক্রিমিনালিটি আছে, এখানে সিভিল সুট দুটোই আছে থাকবে, এবং ক্রিমিনাল কেসে ক্রিমিনাল অনুযায়ী যেভাবে শাস্তি হয় সেটাই আইনগতভাবে আসবে। আমাদের কিছু বলার অধিকার সেখানে নাই। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, ব্যক্তির অপরাধে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ, ব্যক্তি থাকুক না থাকুক প্রতিষ্ঠান থাকবে, প্রতিষ্ঠান চলবে, চালাতে হবে। সব ব্যাংক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই গ্রাহক স্বার্থ ক্ষুণ্ণ হতে দেয়া হবে না। সেখানে আমাদের শ্রমিকদের জীবিকা আছে। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা। বরিশালের বাবুগঞ্জে দল বেঁধে ধর্ষণ ও হত্যার পর মরদেহ গুমের চেষ্টার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। পাশাপাশি ২ আসামিকে ১ লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন বিচারক। দণ্ডপ্রাপ্তরা হলেন শয়নচন্দ্র শীল ও সুমন ফকির। আইনজীবী জানিয়েছেন, ২০২২ সালের ১২ জানুয়ারি রাতে ওই নারীকে নিজ বাড়িতে দল বেঁধে ধর্ষণ করা হয়। এরপর লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। মরদেহ গুম করতে সন্ধ্যায় নদীতে ফেলে দেয় সন্ত্রাসীরা। এই ঘটনায় নিহতের ছেলে বাবুগঞ্জ থানায় মামলা করেন। বান্দরবানের লিনগিরি, নীলাচল, মেঘলা ও চিম্বুকে প্রথমবারের মতো চালু হলো ছাদখোলা ট্যুরিস্ট বাস সার্ভিস। এই বাসে চেপে মেঘ পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকরা। সকালে বান্দরবান পূরবী বাস মালিক সমিতির সভাপতি কাজল কান্তি দাস জানান, বান্দরবান নীলগিরি রুটে জনপ্রতি ভাড়া ৪০০ টাকা আর মেঘলা নীলাচলে বাস ভাড়া ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পর্যটন শিল্পকে এগিয়ে নিতে এই বাস সার্ভিসের প্রয়োজনীয়তা আছে। জেলা প্রশাসকের অনুমতিতে এই সেবা চালু করা হয়েছে। প্রয়োজনে বাড়ানো হবে বাসের সংখ্যা। তবে রবিবার পরীক্ষামূলক চলাচলের প্রথম দিনে স্থানীয় মাহেন্দ্র মালিক ও শ্রমিক মালিক সমিতির বাধার মুখে পড়ায় গাড়ি না চালানোর হুঁশিয়ারি দেয় তারা। ডিবিসি সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। ৩টি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে বলে শঙ্কা করেছে রাশিয়া। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। এদিকে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। এতে শিশু সহ নিহত হয়েছে ১০ জন। একাধিক সূত্রের বরাতে রবিবার বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে, রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনকে হামলা চালাতে নিজেদের অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেনি হোয়াইট হাউস, তবে যুদ্ধ বিষয়ে ওয়াশিংটনের এ ভিন্ন নীতিতে শুরু হয়েছে আলোচনা। আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ২ মাস আগে এই সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। রুশ আইন প্রণেতা আন্দ্রেই ক্লেসাস একে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনার লক্ষণ বলে মন্তব্য করেছেন। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি লিখেছেন, পশ্চিমারা এমন উত্তেজনা পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেখানে সকালের মধ্যে ইউক্রেন পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। তবে বাইডেনের সিদ্ধান্তের কার্যকারিতা নিয়ে সন্দেহ রয়েছে বিশ্লেষকদের। ক্ষমতা নেওয়ার পর ট্রাম্প বাইডেনের সিদ্ধান্তের পরিবর্তন করবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। আমি মনে করি এটি ইউক্রেনকে যুদ্ধে সাহায্য করবে। এর ফলে যুদ্ধবিরতির চুক্তির ক্ষেত্রে ভালো অবস্থানে থাকবে ইউক্রেন। তবে সংশয় রয়েছে পরবর্তী প্রশাসনের এই সিদ্ধান্তের সমর্থন নিয়ে।
এদিকে যুক্তরাষ্ট্রের এমন খবরে ইউক্রেনের ৩ মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমিতে একটি আবাসিক ভবনে রাশিয়ান ক্ষেপণাস্ত্রের আঘাতে শিশুসহ নিহত হয়েছে ১০ জন। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা ছড়ানোর পর ৫ জেলায় কারফিউ চলছে। ৭ জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। এমন পরিস্থিতিতে মণিপুরে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি। রাজ্যে চলমান সহিংসতার জন্য মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে দায়ী করেছে তারা। এই ঘটনায় মণিপুরের সংকট আরও প্রকট হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে রাজ্য সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে নাগরিক সমাজের সংগঠনগুলো। মেইতি জনগোষ্ঠীর ৬ জনকে অপহরণ করে হত্যার পর নতুন করে মণিপুরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। শনিবার হামলা হয় ৯ বিধায়কের বাড়িতে। যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়ান্সে ঐতিহ্যবাহী শোভাযাত্রা সেকেন্ড লাইন প্যারেডে আলাদা ২টি বন্দুক হামলা হয়েছে। ২টি হামলায় নিহত হয়েছে ২ জন, আহত অন্তত ১০। অরলিয়ান্স পুলিশ সুপারিনটেন্ডেন্ট জানান, স্থানীয় সময় রবিবার ২টি বন্দুক হামলার ঘটনা ঘটে। ২ হামলায় ২টি আলাদা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। ভিড়ের মধ্য থেকেই এসব হামলা চালানো হয়েছে বলে জানায় পুলিশ। হামলাকারীদের ধরতে অভিযান চলছে এবং হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। বিশ্ব নেতাদের অংশগ্রহণে আজ শুরু হচ্ছে G20 সম্মেলনের ১৯তম আসর। ২ দিন ব্যাপী এই সম্মেলনে অংশ নিতে ব্রাজিলের রিও ডি জেনিরোতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিশ্ব নেতারা। G20 সম্মেলনের এবারের আসর থেকে বৈশ্বিক জলবায়ু অর্থায়নের জন্য স্পষ্ট বার্তা দিতে বৃহৎ অর্থনীতির দেশের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্বের দূষিত শহরের তালিকায় ১০০১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং তৃতীয় অবস্থানে বাংলাদেশের ঢাকা। সোমবার আন্তর্জাতিক বায়ুমান প্রতিষ্ঠান IQAir এই তথ্য জানায়। IQAir-এর তথ্য মতে লাহোরের স্কোর ৪১৪ এবং ২৪২ স্কোর ঢাকার, যা দূষণের দিক দিয়ে বেশ অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। এদিকে দিল্লির বায়ুদূষণ প্রতিনিয়ত খারাপ হওয়ায় বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। শুধু জরুরি পরিষেবা দেয় এমন ট্রাক প্রবেশের অনুমতি, জরুরি পরিস্থিতিতে স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান ও জরুরি পরিষেবায় যুক্ত নয় এমন ব্যবসায়িক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে শহরটি। শিশু বয়স্কদের, বিশেষ করে যাদের শ্বাসকষ্ট রয়েছে কিংবা শ্বাস প্রশ্বাস সংক্রান্ত কোনো অসুখ রয়েছে বা ক্রনিক রোগ রয়েছে, তাদের যতটা সম্ভব বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। দুপুর ১২টা নাগাদ রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮১ বছর বয়সী এই সাবেক ফুটবলার। বেশ কিছুদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন জাকারিয়া পিন্টু। রবিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানেই আজ মারা যান তিনি। ১৯৭১ সালে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে স্বাধীন বাংলা ফুটবল দল ভারতের নদিয়া সহ বিভিন্ন রাজ্য ও জেলায় ১৬টি ম্যাচে অংশ নিয়ে ১২টিতে জয়লাভ করে। সেই প্রদর্শনী ম্যাচগুলো থেকে পাওয়া অর্থ তৎকালীন মুক্তিযুদ্ধ তহবিলে দান করেন জাকারিয়া পিন্টুরা। দেশ স্বাধীন হবার পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। আজ ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা। আগামীকাল মোহামেডান ক্লাব, বাফুফে ভবন ও বঙ্গবন্ধু স্টেডিয়ামে জানাজার পর বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় সম্মাননায় দাফন করা হবে জাকারিয়া পিন্টুকে। সবাই জানেন যে ওনার স্বাধীনতা যুদ্ধের যে অনেক বড় অবদান ছিল। ইন্ডিয়াতে খেলে যে টাকা উঠেছিল সেটা মুক্তিযোদ্ধার জন্য সংগ্রহ করেছিল। বাদ আসর তাকওয়া মসজিদে তার জানাজা হবে। আগামীকাল মোহামেডান ক্লাবে সকাল 10টায় জানাজা। দেশের স্বাধীনতা ও ফুটবল ইতিহাসের সাথে আসছে পৃষ্ঠে জড়িয়ে জাকারিয়া পিন্টুর নাম, যিনি শুধু স্বাধীন বাংলা ফুটবল দলের নন, স্বাধীন বাংলাদেশের জাতীয় ফুটবল দলেরও প্রথম অধিনায়ক ছিলেন। মহান মুক্তিযুদ্ধের সম্মুখ সমরেও অংশ নিয়েছিলেন তিনি। কিংবদন্তি এই স্টপার ব্যাকের প্রয়াণে শুধু ফুটবল নয়, শূন্যতা দেখা দিয়েছে তার প্রাণের ক্লাব মোহামেডানেও।
দেশের স্বাধীনতার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ। আর সেই মুক্তিযুদ্ধের বড় একটা অধ্যায় জুড়ে আছে স্বাধীন বাংলা ফুটবল দল। রক্তক্ষয়ী সংগ্রামের মাঝে যেই ফুটবলাররা দেশের বাইরে লড়াই করেছেন স্বাধীনতার স্বীকৃতির জন্য, সেই দলেরই অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। সে সময় সম্মুখযুদ্ধের ময়দান থেকে নদিয়ার কৃষ্ণনগরে স্বাধীন বাংলা ফুটবল দলের ক্যাম্পে যোগ দেন মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টু। ভারতের বিভিন্ন রাজ্যে ১৬টি ম্যাচে অংশ নিয়ে ১২টিতেই জয় পেয়েছিল দলটি। ওই ম্যাচের টিকিট বিক্রির অর্থ স্বাধীন বাংলা ফুটবল দল তুলে দিয়েছিল মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের তহবিলে। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলকেও নেতৃত্ব দেন জাকারিয়া পিন্টু। তার অধিনায়কত্বে ১৯৭৩ সালে মালয়েশিয়ার মারদেকা কাপে অংশ নেয় বাংলাদেশ। জাকারিয়া পিন্টুর জন্ম নওগাঁয় ১৯৪৩ সালে, যদিও তার ফুটবলার হয়ে ওঠার গল্পটা বরিশালে। বরিশালের বিএম কলেজকে শেরেবাংলা শিল্ডে চ্যাম্পিয়ন করেন তিনি। ১৯৫৭ সালে নিজের ফুটবল শৈলীর জন্য ইস্ট এন্ড ক্লাবের হয়ে সরাসরি প্রথম বিভাগে খেলার সুযোগ পান তিনি। এরপর ওয়ান্ডারার্স ক্লাবের হাফব্যাক হিসেবে সবার নজর কাড়েন দীর্ঘদেহী এই ডিফেন্ডার। ১৯৬০ সালে ওয়ান্ডারার্সকে লিগ চ্যাম্পিয়ন করে পরের বছরই যোগ দেন মোহামেডানে। এরপর জাকারিয়া পিন্টু এবং মোহামেডান হয়ে ওঠে সমার্থক। টানা ১৫ বছর মোহামেডানে খেলে একাধিক শিরোপা জিতিয়ে ফুটবল থেকে অবসর নিয়েছিলেন এই দেশসেরা স্টপার ব্যাক। তার আগ পর্যন্ত রেকর্ড ৮ বছর দলটির অধিনায়ক ছিলেন পিন্টু। ফুটবল ছাড়ার পরও সাদা কালো শিবিরের মায়া ছাড়তে পারেননি জাকারিয়া পিন্টু। মোহামেডান ক্লাব প্রাঙ্গণ হয়ে উঠেছিল তার সেকেন্ড হোম। নানা সময়ে নানাভাবে যুক্ত ছিলেন প্রিয় দলের কার্যক্রমে। স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য অমলেশ সেন, নওশীরুজ্জামান সহ অনেকেই চলে গেছেন আগেই। এবার চলে গেলেন জাকারিয়া পিন্টু। সাথে মনে করিয়ে দিলেন ফুটবলের একটি স্মরণীয় প্রজন্ম নীরবেই হারিয়ে যাচ্ছে দেশের ফুটবল থেকে। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার ডিবিসি সংবাদে। এবার আরো কিছু সংবাদ এক নজরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী যশোরের মোহাম্মদ আবদুল্লাহর কবর জিয়ারত করেছেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। সকালে কবর জিয়ারতের পাশাপাশি নিহত স্বজনদের সান্ত্বনা দেন তিনি। আবদুল্লাহর পরিবারের জন্য যা যা করা প্রয়োজন সরকার তা করবে বলে জানান। প্রাথমিক পাঠ্যপুস্তকে খুব বেশি সংস্কার হবে না। জানুয়ারিতেই শিক্ষার্থীরা বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে সুনামগঞ্জের দিরাই উপজেলায় ফিমেল একাডেমির পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে পাঠ্য বইয়ের পরিবর্তন আসবে বলে জানান তিনি। বাংলাদেশের ৬৪ জেলার বিখ্যাত সব পণ্যের পসরা সাজিয়ে সাভারে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যের হাট। বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মেলার আয়োজন ঘিরে দিনভর ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দেশের ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরার পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হবার স্বপ্ন জাগ্রত করবে বলে আশা করা হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উপকূলীয় জেলায় ভোলায় ৩৫০০ ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলার জাহানপুরে ৩৭০টি দরিদ্র পরিবারের মাঝে এসব চারা বিতরণ করা হয়, যা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি পারিবারিক পুষ্টি চাহিদা মেটাবে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।